হাবিবুর রহমান হাবিবের মোহাম্মদ মোতার আলীর সন্ত্রাসীকারার হত্যার প্রতিবাদে আজকের এই দোয়া মাহফিল মিলাদ মাহফিলের অনুষ্ঠানের আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাবনা জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক, সদ্য কারামুক্ত নেতা জনাব হাবিবুর রহমান হাবিব, উপস্থিত রয়েছেন আমাদের সবার মুরব্বী বেড়া পৌর বিএনপির সাবেক মেয়র এবং বেড়া পৌর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব ফজলুর রহমান ফকির সহ পাবনা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক, এবং যিনি আমাদের সবাইকে পরিচয় করে দিলেন, নিজের নামটা পরিচয় করলেন না, তাকে পাবনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাবনা জেলা শাখার সাবেক সভাপতি এবং পাবনা সদর উপজেলার সংগ্রামী আহ্বায়ক জনতা মাহমুদুর রবি স্বপন, উপস্থিত শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং শ্রমিক দল পাবনা জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আব্দুল গফুর, উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাবনা জেলা শাখার সংগ্রামী সম্মানিত সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পাবনা জেলা শাখার সাবেক আহ্বায়ক সহ বেড়া এবং সাথিয়া ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃত্ব সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাবনা জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা এমন একটি বিষয় নিয়ে এখানে উপস্থিত হয়েছি, একটি হৃদয় বিদারক একটা অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি। প্রিয় সাথী বন্ধুগণ, আজকে সন্তানকে না পেয়ে বাবাকে নির্মমভাবে হত্যা করেছে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী। আজকে আমরা এই নিন্দা জানানোর আমাদের ভাষা নাই। তারপরেও আমরা বলতে চাই, পাবনা জেলা বিএনপির পক্ষ থেকে আমরা বলতে চাই যে অবশ্যই আমরা আমাদের যখন এই হত্যার সুযোগ বিচার করার সুযোগ আসবে, আমরা অবশ্যই এর বিচার করব। আজকে সারা বাংলাদেশে এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার এই যেভাবে অন্যায় অত্যাচার করে যাচ্ছে, বিএনপি নেতাকর্মীদের উপর যে জুলুম নির্যাতন করছে, আমরা বলতে চাই আমরা শেখ হাসিনা, আপনার দিন শেষ হয়ে আসছে। আমরা এই হাবিবুর রহমান হাবিব আপনারা জানেন দীর্ঘ কারাভোগ করেছে। আমরা সে মিথ্যা একটা মামলা দিয়ে, একটা সাজানো একটা মামলা দিয়ে তাকে 6 মাস কারাবরণ করতে হয়েছে এবং 6 বছরের জেল দিয়েছিল। প্রিয় সাথী বন্ধুগণ, আজকে উনি আমাদের মাঝে ফিরে এসেছে। তাই আজকে আমরা সারা পাবনার বিএনপি আছে উজ্জীবিত হয়েছি। আমরা মনে করি আগামী দিনে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেত্রী অসুস্থ, আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান দেশান্তরী রয়েছে, তারপরেও আমরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই শেখ হাসিনা ওয়াজেদকে আমরা বাংলার মাটি থেকে উৎখাত করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবার বক্তব্য রাখছেন জনাব আব্দুল গফুর, সাংগঠনিক সম্পাদক শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি এবং সাধারণ সম্পাদক পাবনা জেলা শ্রমিক দল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই দোয়া মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় নেতা, সারা বাংলাদেশের প্রিয় নেতা জনাব হাবিবুর রহমান হাবিব ভাই, উপস্থিত রয়েছেন আমাদের একজন মুরব্বী, বেড়া উপজেলার আহ্বায়ক, পরিচিত পৌর বিএনপির আহ্বায়ক, পরিচিত মানুষ, যিনি আপনাদের সবসময় সাথে থাকেন, এবং উপস্থিত রয়েছেন আমাদের জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সংগ্রামী সহকর্মী ভাইরা আমার। আমি অল্প কথাই বলতে চাই যে তাৎক্ষণিক আজকের এই মিলাদ মাহফিলে আপনারা প্রমাণ করেছেন সে মানুষটা কীরকম ছিল। তো অবশ্যই আমি মনে করি এই মানুষটা অবশ্যই ভালো ছিল। হয়তো আওয়ামী লীগের কাছে সে ভালো ছিল না, কারণ আওয়ামী লীগ দলটাই খারাপ। যারা মানুষকে চিহ্নিত করতে পারে না, ভালো মানুষকে তারা চিনতে পারে না। তো আজকে আমি বলতে চাই যে ছেলের কারণে বাবাকে হত্যা করা হয়েছে। আজকে তারও কিন্তু 5টা 6টা সন্তান রয়েছে, ইচ্ছা করলে তারাও কিন্তু হত্যা করতে পারে। এবং দল কিন্তু আজকে আমাদের বাংলাদেশে এই বিএনপি একটা সর্ববৃহৎ দল,
যে দলের জনগণ রয়েছে, জনগণের শক্তি রয়েছে। আজকে ফ্যাসিবাদী সরকার আজকে এই পুলিশ দ্বারা এবং র্যাব দ্বারা, বিডিআর দ্বারা এবং আওয়ামী লীগের দোসর বাহিনী দ্বারা আজকে এই বিএনপির উপর যে নির্যাতন করতেছে। আজকে আমি যে ইউনিয়নে বা আমি যে জায়গায় রাজনীতি করি, আমার একটা চেয়ারম্যানকে হত্যা করা হয়েছে, আরেকজন প্রাইমারি স্কুলের মাস্টারকে হত্যা করা হয়েছে, আমার এক শ্রমিক নেতাকে হত্যা করা হয়েছে, আমার এক মেম্বারকে হত্যা করা হয়েছে। তাহলে আমরা কম ব্যথিত না, আমাদের কষ্ট কম না। আমরা এই হত্যাকে, এই কষ্টকে আমরা মনে করি শক্তিতে পরিণত করতে হবে। এই শক্তিতে পরিণত করে আমাদের সবাইকে একসাথে আগামী দিনে এই শত্রু বাহিনীদেরকে পরাজিত করতে হবে। আপনারা দোয়া রাখবেন এবং আল্লাহর কাছে দোয়া রাখবেন, আল্লাহ যেন তাকে বেহেশতে নসিব করেন এবং দেশনেত্রী খালেদা জিয়াকে দীর্ঘস্থায়ী করেন এবং আমাদের তারেক রহমান যেন দেশে আসতে পারে এবং আমরা সবাই মিলে দলের ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যেন আগামী দিনে এই সরকারকে পতন করে আমরা ভোটের মাধ্যমে আমাদের দলকে ক্ষমতা এনে আমরা এই আমরা আইনগতভাবে আমরা প্রতিশোধ নিতে চাই এবং ওই হত্যার প্রতিশোধ নিতে চাই। তাই আমি মনে করি এখানে যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, বিএনপির যারা রয়েছে, আপনারা একসাথে কাজ করবেন এবং এই সবকে শক্তিতে পরিণত করে আগামী দিনে আমরা যেন কাজ করতে পারি, এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথাগুলি শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। পরিশেষে আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন, এই দোয়া রেখে আমি আমার কথাগুলি শেষ করছি। আল্লাহ হাফেজ। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন মাহমুদুল নবী স্বপন, সাবেক সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি পাবনা এবং সদস্য আহ্বায়ক কমিটির সদস্য পাবনা। বিসমিল্লাহির রহিম। আসসালামু আলাইকুম। জানি আপনাদের মনের অবস্থা আসলে ভালো না, আর ওই আমাদেরও নয়, কারণ দেশের বর্তমান পরিস্থিতি, আপনাদের নিজেদের এলাকার পরিস্থিতি, পাশাপাশি আমাদের সবারই মন মানুষের দিক দিয়ে আমরা কেউই ভালো নেই। তো সম্মানিত উপস্থিতি এবং আমাদের আজকে সবার আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী সভাপতি, যাকে আমরা পাবনা জেলা বিএনপির এখন আমাদের সবচেয়ে প্রবীণ নেতা এবং যাকে আমরা সবচেয়ে বেশি সম্মান এবং শ্রদ্ধা করি এই জেলার ভিতরে, আমাদের সেই ফজল ফকির ভাই উপস্থিত, আমাদের পাবনা জেলা বিএনপি অভিভাবক এবং খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চেয়ারপারসনের উপদেষ্টা, পরিষদের অন্যতম সদস্য, 90 গণ আন্দোলনের অন্যতম নেতা এবং যিনি আপনারা জানেন একটা জ্বলন্ত উদাহরণ এই জায়গায় বসে আছে, যে ঘটনার সাথে জড়িতই না, কিছু জানেও না, বলতে গেলে অনেক কথা বলতে হয়, যে কিছু জানেই না। সে টেলিভিশন থেকে টক শো করে বাসায় ফিরতেছিল, যাচ্ছিল আর কি, যমুনা টেলিভিশন থেকে গাড়ি পড়েছে ধরেন যে বাগাবাড়ি, সে টক শো করছে হয়তো বা বেড়া ফকির ভাই বাড়ির ওখানে, মুরব্বীর বাড়ির ওখানে করে সে বাসায় যাচ্ছিল। তাকে পুলিশ ধরে নিয়ে ওই মামলা আসামি করছে, সেই মামলা তাকে 4 বছরের জেল দিয়েছে। তারপরে সেই রায়ের বিরুদ্ধে সে প্রতিবাদ জানাইছে, তার জন্য আবার 5 মাসের জেল দিয়েছে, বসে আছে এই জায়গায়। তারপরে তাকে আদালত শোকজ করছে যে তুমি এসে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করো। সে বলছে যে আমি যেটা বলেছি সঠিক বলেছি, এখানে সত্য এবং ন্যায় বিচার নাই কোর্টে। খালেদা জিয়ার প্রতি অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে, যার কারণেই আজকে খালেদা জিয়া মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে আছে। এই কোর্ট, এই রায় ফরমাসি রায়, এই রায় আমরা মানি না, তার জন্যই তাকে 5 মাসের জেল। শুধু যদি বলতো না আমার আদালত আমার ভুল হয়েছে, তাহলে কিন্তু তার এই 5 মাস এই ফ্যাক্টটা কাটা লাগতো না, জেলটা কাটা লাগতো না। তার নীতির কাছে সে অটল ছিল। তো সেজন্য আমার রেসপেক্ট সত্যি কত মাত্রায় বেড়ে গেছে, এটা আমি আপনারা কল্পনাও করতে পারবেন না, যে বাংলাদেশে বিএনপির এই ধরনের নেতা এখনো আছে বলে, মানে হয়তো থাকতে পারে, কিন্তু আমার জানা নাই। আদালতে গিয়ে কিন্তু বলতো যে সরি, আমার আসলে মাই লর্ড, আমার একটু ভুল হয়েছে, সে কিন্তু সেটা বলে নাই। আবার বলে তো নাই, আবার ওই কোর্টে দ্বারাই বলছে আমি যা বলছি ঠিক বলছি, সঠিক বলেছি। তো যাই হোক, বক্তৃতা বা দেব না, বাড়াতে চাই না। তো আমাদের সেই প্রিয় নেতা, আমাদের সিদ্দিক, আমার সহযোদ্ধা সাথী, জেলা বিএনপি বর্তমান সদস্য, সাবেক সদস্য, আপনার সবাই ছিলেন, আমাদের ইকবাল ভাই, আমাদের ফকির ভাই সব, আমাদের রাজা, এখানে আমাদের এই যে বিপ্লব রয়েছে, আমাদের খোকন রয়েছে, অনেকেই আমার নাম জানা না জানা অনেক শ্রদ্ধাবাদের মুরব্বিয়া রয়েছে, মোনার শামীম, গফুর, সেলিম সব নেতৃবৃন্দই। আজকে আপনারা একটা জ্বলন্ত উদাহরণ, অপরাধ করছে আমি, আমার বাপেক মারবে নাকি? এটা কি মগের মূল্য?
আমার কথা, ছেলে যদি রাজনীতি করে, মারা আক্রোশ আমাদের দেশের কালচার আছে, আমি রাজনীতি করে আমাকে হামলা করতে পারে, মামলা দিতে পারে, মারতে পারে, হত্যাও করতে পারে, জেলে দিতে পারে, কিন্তু আমার বাপেক যা ধরবি, আমাকে মা যা ধরবি, এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য না। যে সমাজের অবস্থাটা কোন জায়গায় চলে গেছে। ইনশাল্লাহ সব কিছুর তো একটা শেষ আছে, খারাপ জিনিসেরও কিন্তু একটা লেভেল আছে, উঠতে 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 এমন জায়গায় যায়, তারপরে কিন্তু নামে। তো আমার মনে হয় এই সরকারের, এই হাসিনার ফ্যাসিবাদী সরকারের খারাপের সর্বোচ্চ পর্যায়টা তারা চলে গেছে। তাদের এখন পতনের সময় আসছে, পতন হবে ইনশাল্লাহ, এবং এই পতনের মধ্য দিয়েই এই সরকারের একটা কঠিন এবং কঠোর বিচার হবে, এবং সেই বিচারটা আমাদের ভাইয়ের, তার বাবার পর যে হত্যা হয়েছে, সেই বিচারটাও ইনশাল্লাহ এর ভিতরে ইনপুট হবে ইনশাল্লাহ। আমি আমাদের আহ্বায়ক সাহেব আছে, হয়তোবা আপনি আল্লাহ যদি হায়াত দান করে, আপনি ইনশাল্লাহ আগামী দিনে সরকার পরিচালনা অংশগ্রহণ করতে পারেন। তো এই জিনিসটা আপনি কোনো কাগজ কলমে নয়, আপনার হৃদয়ের ডায়েরিতে লিখে রেখেন যে এই ঘটনাটা বাংলাদেশের পাবনায় এই অমুক জায়গায় অমুক দিনে হয়েছে, এবং আপনি যেহেতু টেলিভিশনে বিভিন্ন জায়গায় কথা বলেন, জাতীয়ভাবে মানুষ আপনার কথা শোনে এবং জানে, এই জিনিসটা আপনি তুলে ধরেন যে কি ঘটনাটা ঘটছে। এবং আর ভবিষ্যতে যদি বিচার করার সুযোগ আছে, ইনশাল্লাহ আমরা আইনকে হাতে তুলে নেব না, আমরা আইনের মধ্যে দিয়ে এই ঘটনার কঠিন এবং কঠোর বিচার করব। তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করে আপনাদের এবং আমাদের যে মুরব্বী, তোমার বাবার নাম কি? মোহাম্মদ মুজাহার মোল্লা ভাই, আজকে তিনি আমাদের ছেড়ে তার রবের ডাকে সারা দেশে না ফেরার দেশে চলে গেছে। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে এবং জান্নাতের সুউচ্চ মাকাম যেন তাকে দান করে, আমরা সেই দোয়া এবং সেই প্রার্থনা করি। এবং সবাইকেই আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে, অল্প সময়ের ভিতরে আপনারা এই জায়গায় জড়ো হয়েছেন, এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জমর হোক, খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাই নাই, তারেক রহমান ভয় নাই, রাজপথ ছাই নাই। এবং সর্বশেষে আপনারা জানেন আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের মাতৃতুল্য নেত্রী, তিনিও খুব অসুস্থ এবং মৃত্যু পথযাত্রী, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আজকে সে আছে, চিকিৎসা নিতে হয়, প্রতিনিয়তই তাকে চিকিৎসা নিতে হচ্ছে। সরকার, একটা প্রধানমন্ত্রী, তাকেও উন্নত আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা তো একটা লিমিট আছে, উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে চায় না। হিংসা জেলাসি, তাকে বিনা চিকিৎসায় ধুকে ধুকে মারার একটা পরিকল্পনা। সে কিন্তু সুস্থ অবস্থায় জেলখানায় গেছে, আপনারা দেখতে পেয়েছেন, সে কিন্তু ঠিক মতো হাঁটতে পারে না, তাকে হুইল চেয়ার করে মুভ করাতে হয়। তো যাই হোক, যে সেই জন্য আমরা সবাই মিলে তার জন্য দোয়া করবো, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে, নেক হায়াত দান করে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাবনা জেলা শাখার সংগ্রামী সাবেক সদস্য সচিব এবং বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাবনা জেলা শাখার আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য জনাব সিদ্দিকুর রহমান সিদ্দিক ভাই। ধন্যবাদ দিকজুল ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেড়া পৌরশাখা কর্তৃক আয়োজিত আজকের এই শোক সভায় সম্মানিত সভাপতি, আমাদের পাবনা জেলা বিএনপি এবং ব্যক্তিগতভাবে আমার রাজনৈতিক অভিভাবক, যাকে আমি অভিভাবকের জায়গায় রেখেছি, সে আমার শ্রদ্ধেয় মুরব্বী জনাব ফজলুল ফকির চাচা। উপস্থিত রয়েছেন আরেক ব্যক্তি, যিনি ব্যক্তির একটা প্রতিষ্ঠান, দল যখন একটা প্রতিষ্ঠান, দলের একটা প্রতিষ্ঠানের জায়গায় দাঁড়িয়ে গিয়েছে, সে আমাদের শ্রদ্ধেয় নেতা, যাকে পাবনা জেলা বিএনপিকে ঐক্যবদ্ধ করার জন্য, সুসংগঠিত করার জন্য, বিএনপিকে শক্তিশালী করার জন্য দেশটিতে বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমান পাবনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়কের দায়িত্ব দিয়েছেন এবং বর্তমান দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, সদ্য বড় ভাই, সদ্য কারামুক্ত জনাব হাবিব ভাই সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং সামনে বসা পৌর বিএনপির বেড়া পৌর বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে জানাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাবনা জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, সংগ্রামী শুভেচ্ছা। প্রিয় সাথী বন্ধুরা আমার, গত বছর 16ই নভেম্বর এই যে ঘটনাটা ঘটেছে, আপনারা কি জানেন এই বিষয়টা আমাদের সর্বোচ্চ নেতা পর্যন্ত
এই বিষয়টা তার মাথায় আছে। আপনারা কি জানেন এটা? আচ্ছা, এটা নিয়ে শুধু আমাদের দেশটা তারেক রহমান নয়, সেন্ট্রাল বিএনপি নিয়েও কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলাতে এই পাবনার এই ঘটনা, এই শফিকুলের বাবা জাহিদের বাবা মোজার চাচা এই মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু সারা বাংলাদেশে বক্তব্যটা কিন্তু উঠে আসে বিষয়টা। আজকে আমরা দেরি করে হলেও আপনারা তো জানেন আপনারা কষ্টতে আছেন, তার থেকে বেশি কষ্টতে কিন্তু আমরা আছি। আমি আজকে একটা জিনিস ফলো করেছি, আমার খুব ভালো লেগেছে। এই সরকার নাকি বৈধ ভোটে নির্বাচিত হয়েছে। তো নির্বাচিত হওয়ার পরও গতকাল পাবনা জেলা যুব দলের মিছিল দেখে পুলিশ বাধা দিয়েছে, মিছিল করা যাবে না। আজকে শ্রমিক দলকে বাধা দিয়েছে, শহরে ঢোকা যাবে না। তাহলে ভয় কিসের? ভয়টা কিসের? ভয়টা কিসের আপনারা কি বুঝতে পারছেন? পায়ের নিচে মাটি নাই। আমি আপনাদেরকে বলতে চাই, আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, আমার নেতা হাবিব ভাই এই বিষয়টা নিয়ে সারা পৃথিবীতে এবং টকশোর মধ্য দিয়ে সারা পৃথিবীতে কিন্তু জানিয়েছে এই বেড়ারের ঘটনাটাকে কেন্দ্র করে। কিন্তু আমি বলতে চাই এই সন্ত্রাসী বাহিনীকে, এই পৌর আওয়ামী লীগ এবং উপজেলা আওয়ামী লীগকে বলতে চাই, আপনারা যে কাজটা করেছেন ভালো করেননি। এর প্রতিশোধ ইনশাল্লাহ বেড়ার মাটিতে আপনারা না নিলেও পাবনা জেলা বিএনপি তার সকল অঙ্গ সংগঠন এই বেড়ার মাটিতে আমরা এসে নেব ইনশাল্লাহ। মনে রাখবেন, আপনারা কথাটা মনে রাখবেন। এটা আমাদেরকে এত ব্যথিত করেছে, এত কষ্ট পেয়েছি আমরা। হাবিব ভাই জেলখানা থেকে, হাবিব ভাই জেলে ছিল দীর্ঘদিন, আপনারা জানেন। আমরা এই বিষয়টা নিয়ে আসতে চেয়েছিলাম, যেহেতু আমাদের অভিভাবক উনি শুধু আজকেও না, কয়েকদিন আগেও আমি এবং ভাই নিজেও কয়েকদিন আগেও রইস ভাই, রোগ ভাই মারা গেছে, তাদের বাসায় গিয়েছিলাম, তাদের সঙ্গে দেখা করছি, তার পরিবারের সঙ্গে দেখা করছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি এখানে আসার জন্য। আমি আজকে সকাল ভোর 5টার সময় আমরা কিন্তু ঢাকা থেকে রওনা দিয়েছি। এবং আজকে শুধু এটা না, এবং এখান থেকে পরে আটঘুয়াতে আমাদের একজন মারা গিয়েছে, চাটমোড়ে আমাদের একজন মারা গিয়েছে, ওখানেও হাবিব ভাই যাবেন, সাথে আমরা যাব। আমি আপনাদেরকে শুধু এই কথাটাই বলতে চাই যে এই মোজার চাচার মৃত্যুকে আজকে কতটুকু খারাপ হলে তার সন্তানের জন্য তার পিতাকে হত্যা করতে হবে, তার মাতাকে হত্যা করতে হবে। তাই প্রিয় সাথী বন্ধুরা আমার, এত বাড়া বেড়েছে, ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিতে পারি এই হত্যার বিচার ইনশাল্লাহ আমরা করবই। এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি সবার কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন আজকের এই দোয়া মাহফিলের প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সম্মানিত সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাবনা জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক জনাব হাবিবুর রহমান হাবিব ভাই। এবার বক্তব্য রাখছেন জনাব হাবিবুর রহমান হাবিব ভাই। উদ্দেশ্যে আয়োজিত আজকে আমাদের সবার ক্ষুদ্র নেতা যারা পৌরসভার সাবেক চেয়ারম্যান সম্মিলিত উপস্থিত মুক্তিযুদ্ধ পাবনা জেলা বিএনপির স্বপন সেলিম সহ নেতৃবৃন্দ, হাতিয়া থেকেও রুই ভাইয়ের সন্তান বা তারা অনেকে তাদেরকে আমি এখানে আসার জন্য প্রকাশ করছি। একদম স্বপন যে কথা বলল, সুজিত যে কথা বলল, যখন উনি মারা যান তখন আমার সাজা হয়েছে 4 বছর। উনি মারা কিন্তু নভেম্বর 16 তারিখ, আমার সাজা হয়েছে 9 অক্টোবর, 4 বছরের সাজা। তারপরে হাইকোর্ট আমার প্রমোট করেছিল
সেটা আমাকে হাজির হতে বলেছিল 6 নভেম্বর, আমি হাজির হইনি, 8 নভেম্বর হাজির হতে তাও হয়নি। তারপরে হাইকোর্ট আপনার আইজিপিকে, পুলিশ প্রধানকে নির্দেশ দিয়েছিল আমাকে যে কোনো মূল্যে গ্রেপ্তার করার জন্য। আমার ছবি সারা বাংলাদেশের সমস্ত প্রশাসন সব পর্যায়ে ছেড়ে দিয়েছিল যে কোনোভাবে আমাকে গ্রেপ্তার করার জন্য। যাই হোক, আমাকে শেষ পর্যন্ত র্যাব 20 নম্বর গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করলে আমাকে 22 নভেম্বর হাইকোর্টে হাজির করা হবে। আমি সেখানে আমার বক্তব্যের মধ্যে বলেছিলাম, মাননীয় উচ্চ আদালত আমাকে যদি আমার এই বক্তব্যের কারণে সাজা দেন আমি খুশি হব, সাজা না দিলে দেশের কোটি কোটি মানুষ খুশি হবে। তবে আমাকে 4 বছর যে সাজা দিয়েছেন সেই সাজা কী কারণে দেওয়া হয়েছে আমি জানতে চাই। এখন তো মামলার সাজা দিয়েছেন গাড়ি পুড়ে নেই, তখন উল্লেখ করেছে গাড়ি পড়েনি, গাড়ির মালিক নেই, গাড়ির চেসিস নাম্বার নাই, গাড়ির নাম্বার প্লেট ভুয়া। এমনিতেই গাড়ি পোড়ানোর একটা মামলা দিয়ে আমাদের 15 জনকে সাজা দিল 4 বছর। এই উত্তর আপনার কাছে আমি চাই। মাননীয় আদালত, আমি আজকে বলতে চাই, জানতে চাই, আমার বেড়া যুবদলের নেতাকে গ্রেপ্তার আমি সন্ত্রাসীরা হত্যা করতে গিয়েছিল, তাকে বাড়িতে না পেয়ে তার পিতাকে নিষ্ঠুরভাবে তাকে হত্যা করা হয়েছে। এই জন্য কি দেশের স্বাধীনতার বিরুদ্ধে আমরা গিয়েছিলাম? এই জন্য কি আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম? এর উত্তর কে দিবে? আমি 22 নভেম্বর আমি সর্বোচ্চ আদালতে আমি মুজাহিদ হাসানের কথা বলেছি। সিদ্দিক যে কথা বললো সে কথার সাথে সুর মিলে বলতে চাই, এই আওয়ামী লীগ চিরদিন রাষ্ট্রীয় ক্ষমতা থাকবে না। মুজাহিদ হাসান হত্যার বিচার বাংলার মাটিতে অবশ্যই হবে। এখানে এর ভিতরে কোনো রকমের কোনো এতটুকু সন্দেহ নেই। আজকে আপনারা এখানে এসেছেন, আপনাদের ভিতরে ক্ষোভ, দুঃখ, বেদনা, আমার ভিতরে ক্ষোভ, দুঃখ, বেদনা। ম্যাডাম খালেদা জিয়া বিনা কারণে একটা সাজা খাচ্ছেন, তারেক রহমানকে বিনা কারণে দেশে আসতেছেন, একটা করে সাজা দিচ্ছেন। সারা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ আজকে আমরা আসামি। আমি কারাগারে ছিলাম, 5 মাস কারাগারে ছিলাম, 1.5 মাস আমি পলাতক জীবনযাপন করেছি। এই বয়সে, এই বৃদ্ধ বয়সে এখন এইভাবে মানুষের বাড়িতে বসে লুকিয়ে থাকা কত কঠিন। আমি অবশ্য ওইভাবে আন্ডারগ্রাউন্ডে যাই নাই, আমি লুকিয়ে থাকবো, জীবিত হয়ে মৃতে থাকবো তা আমি না। আমি এর ভিতরে টক করেছি, এর ভিতরে লাইভ করেছি, এর ভিতরে ভিডিও ছেড়েছি। আমি একদম সে আন্ডারগ্রাউন্ডে থাকা যাকে বলে আমি তাকে থাকি না। তবে আমি বলেছিলাম যে আমি অপরাধ করিনি সেহেতু আমি আদালতে হাজির হব না। এই সরকার অবৈধ, এই সরকার কোর্ট কাছারি, সরকারের কাঠামোতে চলে, অবৈধ সরকার কাঠামোতে চলে। অতএব এই সরকারকে আমি মানি না, সরকারের এই রায় আমি মানি না। অতএব আমি এখানে সারেন্ডার করবো না, পারলে আপনার ধরে নেবেন। আমি এটাও বলেছিলাম, লাইভে গিয়ে আমি বলেছিলাম আমাকে খুঁজে লাগবে না। প্রশাসনকে বলেছিলাম এই ভোট ডাকাত সরকারের আজ্ঞাবহ হয়ে আমাকে খুঁজে বের করার কোনো প্রয়োজন নেই। দেশটিতে বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়েছে। ম্যাডাম খালেদা জিয়া অসুস্থ, তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠান এবং জনাব তারেক রহমান এবং ডক্টর জুবাইদুর রহমানের নামে দুদক যে মামলা দিয়ে এই যে তাদেরকে যে হয়রানি করছে, এই হয়রানি থেকে বন্ধ করেন। আমি নিজের থেকে গিয়ে আমি আদালতে হাজির হব। আমি সেই জন্য আমি আমার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলাম। এই মুহূর্তে আমি যখন এই ঘটনাটা শুনলাম তখন আমার পক্ষে আসা সম্ভব ছিল না। আমি যদি বাইরে থাকতাম অবশ্যই এই ঘটনার পরে আমি আসতাম। এত বড় নৃশংস ঘটনা আমি জেলা বেঞ্চের আহ্বায়ক হয়ে আমি না এসে থাকতাম না, আমি জানাজা পর্যন্ত আসতাম, তাহলে এটাকে আমি ছেড়ে দিতাম না। যা হোক, আমি যেহেতু তখন মানে সমস্যার মধ্যে ছিলাম, এরপরে কারাগারে ছিলাম, আমি বের হওয়ার পরেই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ওই বাসায় যাব। আপনারা তো আমাকে আসতে বলেন না। আমার মালিক ভাই কি আমার রোগ ভাই এবং আমাদের রইস ভাই আমার অত্যন্ত প্রিয় মানুষ ছিল, তারা মারা গেছেন। আমি শুনছি রইস ভাই মারা গেছেন, আমি বিশ্বাস করি না। আমার একজন বললো জেলখানায় যে রইস সর্দার মারা গেছেন, রইস সর্দার মারা গেছে, কোন রইস সর্দার, আমি বিশ্বাস করি। কারাগার থেকে বের হওয়ার পরে রইস ভাই মারা গেছে এরকম বিশ্বাসই করি না। তারপর আজাদ আমাকে বললো যে সর্দার রইস মানে সাথিয়া সর্দার রইস, রইস ভাই মারা গেছেন। হ্যাঁ, তারপরে সেই সাথে আগে রূপ ভাই মারা গেছে। আমি তাৎক্ষণিকভাবে বলেছিলাম আমি পাবনা যাচ্ছি মিটিংয়ে, আমি মিটিং থেকে ফেরার পথে রূপ ভাই এবং রইস ভাইয়ের বাসা হয়ে আসবো। আমি সেদিন এসেছিলাম রইস ভাই রইস ভাইয়ের বাসা হয়ে। আমি এবার সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি এখানে, এরপরে আমাদের মারা গেছেন তাদের মৃত্যু কিন্তু স্বাভাবিক মৃত্যু না,
এই স্বৈরাচারী সরকার যদি তাদের উপর অত্যাচার নির্যাতন না করতেন, তাহলে কিন্তু এই রইস ভাই, রূপ ভাই এভাবে আমাদের মাঝখানে হারিয়ে যেতেন না। কারণ তারা অসুস্থ হয়েছিলেন, হার্টের সমস্যা দেখা দিয়েছিল, তারা চিকিৎসা নিতে পারেন নাই। অতএব আমি মনে করি তাদেরকে এই সরকার হত্যা করেছে। আর রইস ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি তো যেহেতু প্রার্থী সর্বিত, রইস ভাই আমি তাকে চিনতাম না ভাবে। রইস ভাই এতে খোকন বসে আছে, ছাত্র দলের মতো প্রেসিডেন্ট ছিল। তারা হোটেল ভাড়া করে ঢাকায় থেকে আমার জন্য চেষ্টা করেছিলেন নিজামী সাহেবকে বোঝানোর জন্য যে এই সত্যি রাজনীতিটাকে ওরা যাকে নমুখিন দেয় তাকে দেন। সেই রইস ভাই আমার মাছ থেকে আমার খুব কষ্ট পেয়েছিলাম। তার মৃত্যুর সংবাদটা আমার জন্য খুবই কষ্টকর ব্যাপার। এবং মৃত্যুর একদিন কি 2 দিন আগেও আমি সবুজের মাধ্যমে লিঙ্কে আর তো সবুজ মানুষের থাকে লিঙ্কে আমি রইস ভাইয়ের কথা বলেছিলাম, আন্দোলন সংগ্রামের কথা বলেছিলাম। যাক, মানুষ মারা যাবে, আমরাও মারা যাব, আমাদের সাথে কত লোক মারা গিয়ে ছেড়ে বিষয় না। কিন্তু আমার এই বুঝার চাষাকে যেভাবে হত্যা করেছে এটা মানা যায় না। তার বাড়ির ভিতরে এসে তার 6টা সন্তান, নিশ্চয়ই তার এখানে জ্ঞাতিগোষ্ঠী আছে, কিসের জোরে মারলো? তা তো দুর্বল না, শুধু রাষ্ট্রীয় ক্ষমতায় সব দল আওয়ামী লীগ আছে বলেই এই বানাটা তারা মারতে সাহস পেয়েছে। তাই আজকে এখানে আমি দাঁড়িয়ে বলে যেতে চাই, এর বিচার ইনশাল্লাহ এর বিচার আমরা করবই। আল্লাহ তাআলা বলে দিতে চাই। তাই যেহেতু সময় শেষ, আমার আধারে আমি ঢাকা চলে যাব, সেজন্য আমাদের বলবে কিছু কথা বলবেন, আপনারা দোয়া করবেন তার জন্য। দোয়া করবো আল্লাহ পাক যেন তার জীবনের ছোটোখাটো মনে করে মাফ করে দেন, মনে আল্লাহ পাক যেন তাকে একটু নসিব করেন। তার যে সমস্ত সন্তানরা আছে, শহীদুল, জাহিদুল, আরও 4টি সন্তান আছে, আল্লাহ পাক যেন তার হেফাজত করেন, তার পরিবারের লোকজনকে হেফাজত করেন, তাদের যেন ধৈর্য ধারণ করে শোককে শক্তিতে পরিণত করে সামনের দিকে এগিয়ে যাওয়ার সাহস ও শক্তি যেন দেন। এই কথা বলে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি একটা সাধারণ মানুষ, সামান্য একটা মানুষ, আমি আপনাদের মাঝে এসেছি, আপনারা এতগুলো লোক এসেছেন, আপনাদের প্রতি আমার ভালোবাসা শ্রদ্ধা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বেড়া পৌর শাখার সংগ্রামী আহ্বায়ক জনাব আলহাজ ফজলুর রহমান ফকির সাহেব। যার দোয়ার জন্য আসছি আমি প্রথম দেহিতে বিভিন্ন পদ আছে, এই ছিল তার মনে হয় মহিলার জন্য আজকে আমাদের যে প্রধান অতিথি হঠাৎ করে তাই আমাকে ভয় করি যে বেড়াতে সে যখন বললো আমাদের সবচেয়ে পরিচিত, তারপর আমার একবার আমরা এখন একটা মিটিং বসেছিলাম যে আমরা এই সরকারের আন্ডারে কোনো নির্বাচন অংশগ্রহণ করিনি, আমরা বলছি ওই সময়ই আমি জানতে পারলাম। তো যাই হোক, আমার জেলা কমিটির আহ্বায়ক আব্দুর রহমান হাবিব আর জেলা কমিটির বিভিন্ন প্রধান নেতৃবৃন্দ উপস্থিত, আমার এলাকার সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। এখানে কথা তো থাকতে আপনাকে চেনা আমাদেরও চেনা, আর বিশেষ করে আমি বেশি চিনি। কেন চিনি? আমি 5.5 বছর অন চেয়ারম্যান হিসেবে ছিলাম, ওখানে তার যে কেমন লোক ছিল আমাকে এটা বলার কথা। আর আপনারা তো আরও ভালো জানেন, এলাকারই ছেলে। এখন তার ছেলে পেলে এই গ্রামের লোক যারা অন্য দলটা করে তাদের দেখার কোনো সুযোগ নেই। তার কারণ প্রত্যেকটা ছেলে পেলেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে তারা করতে যাবে, বিভিন্ন ও ছাত্র দলের আছে, ওই যুব দলে আছে, তার ভাব সদস্য ছিল। এর টাকারে তো ভালো লাগার কথা। তারপরেও যেভাবে তার মৃত্যুটা হয়েছে এটা তো বিশাল একটা। তবে কথা এখানে আসছে, আমাদের সাবেক জেলা কমিটির সদস্য সচিব কথাটা বলছে,
সর্বোচ্চ পর্যায় পর্যন্ত এই মোজাহারের নাম ছিল। তার মোবাইল মনে হয় আপনারা অনেকেই জানেন না, অন্তত পক্ষে কিছুদিন আগে তার শুধু খালিয়াটা এটাকে বলে তাকে একটা সম্মান করা। সেটাও আমাদের বর্তমান সদস্য সচিব সহ আমার এই পার্টির পক্ষে কিছু বৈষয়িকদেরকে ডাক দিয়ে তাদের তাহলে কোথায় তার নামটা চলে গেছে এটাও সবাই লাগবে। মৃত্যু তো সবারই মৃত্যু করতে হবে, মরণের তো কোনো বাই নাই, বিকল্প নাই না আছে। যে এই পর্যায়ে মোজাহারের নাম এবং মহাজনের এই পর্যায়ে দাবি চায়, এটা করলেই স্বাভাবিক বিষয়। হয়তো আমাদের কেউ এরকম নাও করতে পারে। যাই হোক, আমরা সবাই তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে ভান্ডার প্রস্তুত করি আর অন্যায়ের বিচার। দেশে আইন কালাম বলতে কি বলবো, আইন বলতে তো আর কিছু নাই। এখন আপনাকে এই গ্রামেই জানেন, আরো বেশি করে জানেন, আইন কি দেশে আছে? না, আছে, আইন কোনো নাই। তা আইনের সরকার যদি আসে তার বিচার, যদি আইনের সরকার আসে তাহলে বিচার। তা আমরা সবাই একটু দোয়া করে দিই, তারপরে আমরা যার পাবো সামনে মাঝে নামাজ। তা আপনার যে একটু দোয়া আপনি করে দেন, আমরা ইনশাল্লাহ মিটিংটা শেষ করে দিই। তাহলে আলোচনা আমাদের শেষ, মিটিং শেষ, একটু দোয়া হবে, আমরা সবাই দোয়া শুরু করে আমরা বন্ধু রহমান। এবার আলোচনার সভা শেষ হলো। এবার দোয়ার অনুষ্ঠান পরিচালনা করছেন কারি আব্দুল মামুন। বিএনপি নিউজ দোয়া পরিচালনা করছেন কারি আব্দুল মামুন। বিসমিল্লাহ সূরা ইখলাস 3 বার পড়ি। সকলে একবার দরুদ শরীফ পড়ি। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ তাআলা মাবুদ গো, তোমার মহান হুকুম ছিল আসর নামাজ আদায় করিয়া মাবুদ তোমার এক বান্দার বাড়িতে বসে রব্বুল আলামিন অনেক কিছু আলোচনা হয়েছে। তোমার কারীম থেকে সূরা ফাতিহা সূরা ইখলাস দরুদ ও সালাম পেশ করেছি মাবুদ। আল্লাহ তাআলা এর মধ্যে যদি কোনো বলবান হয়ে থাকে নিজ গুনাহ ক্ষমা করে দিয়ে এর সব তুমি রক্ষা করে দিয়ে বুদ্ধি করে দিয়ে সর্বপ্রথম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দিন। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলে আমিন আমিন করছি মাবুদ, আমাদের অনেকেরই দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি পিতা মাতা অনেকে অন্ধকার গহীন কবরে ধরা পড়েছে মাবুদ, তাদের সকলের কবরখানা তুমি জান্নাতের বাগানে তুমি আল্লাহ তাআলা বিশেষ করে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ মাবুদ, তাকে তুমি শিফায়াত দিয়ে নসিব করুন। আল্লাহ তাআলা হায়াতে প্রদান করুন। আল্লাহ
তাআলা আমাদের সকলের মনে নিয়ে ঘটনা পূর্ণ করে দাও। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলে আমিন আমিন করছি মাবুদ, আমাদের হাবিবুর রহমান হাবিব ভাই সহ যারা আমরা হাত তুলে আমিন আমিন করছি মাবুদ, আমাদের সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা আমাদের ঈমানি বুঝ দান করে দাও। আল্লাহ তাআলা আমাদের আসমানে বেলা জমিনে বেলা হার কিসিমে বেলা থেকে আমাদের হেফাজত করো মাবুদ। আল্লাহ তাআলা বিশেষ করে যে দোয়ার মাহফিল দোয়ার আয়োজন করা হয়েছে মাবুদ, আমার নানা মরহুম মুজহার মোল্লা রব্বুল আলামিন শত্রুর আঘাতে তোমার ডাকে সারাদি অন্ধকার গহীন কবরে ধরা পড়েছে মাবুদ। রব্বুল আলামিন তার কবরখানা তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল আল্লাহ তাআলা তার কবরখানা তুমি কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। আল্লাহ তাআলা আমরা অনেকে আত্মীয় স্বজন হাত তুলে আমিন আমিন করছি মাবুদ, যদি দুনিয়াতে কোনো ভালো কাজ করে থাকে সেই ভালো কাজের বদলেতে তাকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা তার কবরে যদি কোনো আযাবের ফেরেশতা নিযুক্ত করে থাকো মাবুদ, দয়া করে মেহরবানি করে তোমার রহমান নামের খাতিরে ওই আযাবের ফেরেশতা পাঠায় যে রহমতের ফেরেশতা নাযিল করে দাও। আল্লাহ তাআলা আমাদের হাবিবুর ভাই হাবিবুর রহমান হাবিব ভাইকে তুমি হায়াতে তয়্যিবা দান করে দাও। আল্লাহ আমার কাছে হাজী সাহেব হাজী আব্দুল মান্নান বসে আছেন রব্বুল আলামিন, তাকে তুমি হায়াতে তয়্যিবা দান করে দাও। রব্বুল আলামিন আমাদের সকলকে নেক হায়াত দান করে দাও। আল্লাহ তাআলা আমাদের গুনাহের কারণে বৃষ্টি দিচ্ছে না মাবুদ, ছোট বাচ্চারা তো কোনো গুনাহ করে নাই মাবুদ, পশু পাখি তো কোনো গুনাহ করে নাই। রব্বুল আলামিন তাদের ওসিলা করে তুমি আমাদের বৃষ্টি বর্ষণ করে দাও। রব্বুল আলামিন তোমার রহমতের নামের ওসিলা করে তুমি আমাদেরকে বৃষ্টি দিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله।